প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন জিরো আওয়ারে। আমাদের আজকের অতিথি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ এ আরাফাত। আমরা কথা বলবো তার সঙ্গে। আরাফাত, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। তার সঙ্গে কথা বলার আগে আমরা গ্রামীণ ব্যাংক নিয়ে বা গ্রামীণ ব্যাংক শিরোনামে এসেছে বা গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের যে অবস্থান এবং তার পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার যে বৈঠকটি হয়েছে গতকাল, সেখানে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের যে সংশোধিত যে রূপটি তাকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভায় ডক্টর ইউনূসকে নিয়ে দীর্ঘ সময় কথা হয়েছে এবং এই যে খসড়াটি যেটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, সে ব্যাপারে ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া আপনি ব্যক্ত করেছেন। এটা মানে মূল কথা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক আবার একটু আলোচনায় এসেছে। আসলে খুব ছোট্ট করে যদি বলি যে গ্রামীণ ব্যাংকের বিষয়টি নিয়ে জটিলতা দেখা গেল যে গ্রামীণ ব্যাংক আসলে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নয়, এটি একটা স্ট্যাচুটরি বডি। ইট ওয়াজ ফাউন্ডেড একটা কনস্টিটিউশনাল প্রভিশন আন্ডার, যার কারণে একটা গভর্নমেন্টের এখানে স্টেক আছে। তো এবং এটা কিছু নিয়ম কানুনের মধ্যে চলে, আইন কানুনের মধ্যে চলে, যেগুলো দীর্ঘদিন ধরে ওভারলুকড হয়েছে। এই ওভারলুকড হয়েছে বলে যে বয়সে একজন এমডির রিটায়ারমেন্টে যাওয়ার কথা, সেই বয়স পার হয়ে যাওয়ার পরও ডক্টর ইউনূস অনেক সময় ধরে এমডি হিসেবে ছিলেন। এটি পূর্ববর্তী সময়ে সরকার বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, বা রেগুলেটরি বডি যেগুলো ছিল বা সুপারভাইজ করার দায়িত্বে যারা ছিল তাদের ভুল বলেন, বা সবকিছু নিয়ে ডক্টর ইউনূসের ক্ষেত্রে একটা ছাড় দেওয়ার প্রবণতা বলেন, সবকিছু নিয়ে এই ব্যাপারটি ঘটেছে। কিন্তু গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস যখন আলোচনায় উঠে আসলেন, তখন গভর্নমেন্ট এই বিষয়টিকে কেন্দ্র করে, স্পেশালি আমরা যেটা জানি যে টম হ্যানিম্যান, ড্যানিশ ফিল্ম মেকার, নরওয়েজিয়ান টেলিভিশনে তার যে ডকুমেন্টারিটি দেখানো হলো মাইক্রোডেট, যেখানে আমরা দেখলাম যে গ্রামীণ ব্যাংক থেকে টাকা সরিয়ে গ্রামীণ কল্যাণে নেওয়া হয়েছিল। এই বিষয়টি যখন উঠে আসলো, গ্রামীণ কল্যাণ কিন্তু গ্রামীণ ব্যাংকের কোনো সাবসিডিয়ারি নয়, এটি একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান। যদিও গ্রামীণ নাম শুনে অনেকের মনে হতে পারে এটা সাবসিডিয়ারি। সেই বিষয়টি নিয়ে যখন প্রোব করার একটা উদ্যোগ নিল গভর্নমেন্ট, ইনভেস্টিগেট করা, তদন্ত করার, ঠিক সেই সময় এই খুঁজতে যে বিষয়টি উঠে আসলো যে ডক্টর ইউনূস সরে দাঁড়ালে ইনভেস্টিগেশনটা ভালো হবে, কিন্তু দেখা গেল উনি সরে দাঁড়ানোর প্রশ্ন আসছে না, উনি আসলে এলিজিবল না এনিমোর এমডি হওয়ার জন্য। তো তখন তাকে রিমুভ করা হলো, এবং রিমুভ করা আইনের মধ্যে থেকেই তখন উনি কোর্টে গেলেন, উনি নিজে গভর্নমেন্টকে কোর্টে নিয়ে গেলেন, গভর্নমেন্টের বিপক্ষে উনি কেসটা করলেন এবং উনি কোর্টে হারার পর ওনাকে সরে যেতে হলো এমডি পদ থেকে, কারণ পুরো নিয়মের মধ্যে জিনিসটি যেটি হলো। তার পরবর্তীতে আমরা দেখেছি এক ধরনের উদ্যোগ যে উনাকে চেয়ারম্যান বানিয়ে, কিন্তু বিষয়টি কিন্তু আর একটি প্রতিষ্ঠানের ভেতরকার ঘটনা হিসেবে থাকলো না, তার ভেতরে সরকারের ইনভলভমেন্ট নিয়ে প্রশ্ন উঠলো, বিরোধী দলের জায়গা থেকেও আমরা দেখেছি যে বাইরের দেশ থেকেও এই বিষয়ে মন্তব্য শুরু হলো। মিলে সেটা এসছে বিকজ ডক্টর ইউনূসের স্ট্যাচারের জন্য। উনি তো বিশ্বব্যাপী পরিচিত একজন মানুষ, কিন্তু আমরা জানি না যে অনেক ব্যাংক আছে যেগুলো এই ধরনের রেগুলেটরি ভায়োলেশনস এর জন্য বাংলাদেশ ব্যাংক অ্যাকশন নিচ্ছে এবং রিমুভড হচ্ছে চেয়ারম্যান বা এমডিরা, যেটা আমরা আলোচনায় আসছে না হয়তো, কিন্তু হচ্ছে সিমিলার প্রিন্সিপাল উপর বেস করে। and no one is beyond the law, so এখানে লয়ার ইমপ্লিকেশনস শুড বি ইকুয়াল টু অল। তো কিন্তু আলোচনায় আসছে কিছু আসছে না, দ্যাটস ডিফারেন্স হচ্ছে বিকজ অফ দ্য স্ট্যাচার অফ দ্যাট পারসন, তাই তো। তো যাই হোক, এনিওয়ে, তো লয়ার ইমপ্লিকেশনসটা যেটা আছে সেটা ওইভাবে প্রপারলি করার ফলে ডক্টর ইউনূসকে সরে যেতে হলো, এবং ইভেন্চুয়ালি উনি কিন্তু আইনের আশ্রয় নিলেন, গভর্নমেন্টকে নিয়ে গেলেন কোর্টে, নিয়ে হারার ফলশ্রুতিতে ওনাকে ইভেন্চুয়ালি ছাড়তে হলো। তারপরে যেটা একটা দেখা গেল যে উনি ইচ্ছা পোষণ করলেন যে উনি চেয়ারম্যান হতে চান বা সামথিং, যদিও চেয়ারম্যানের আসলে ওই অর্থে মানে নির্বাহী ক্ষমতা নেই গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে। তো এটি একটি সমঝোতা হয়তো আসে যেত, সেই বিষয়টি নিয়ে আজকে আমি যতটুকু বুঝলাম যে আলোচনা হচ্ছে, এবং সেখানে সরকার চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকার যেটি বলছে, পরিচালনা পর্ষদ যেটি আছে গ্রামীণ ব্যাংকের, এই পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়ে চেয়ারম্যান নিয়োগ দিবেন, বিষয়টি এরকম। তো সেই বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেছেন ডক্টর ইউনূস, আমি যতটুকু বুঝেছি। কিন্তু আমি মনে করি যে এটা নিয়ে আসলে এখন এক ধরনের সমঝোতার মধ্যে বিষয়টি সুরাহা করে ফেললে এটা নিয়ে আর টানা হেচ্ছা না করাই ভালো, মানে আমি পার্সোনালি মনে করি। এই বিষয়টিতে যে দেশের ভেতরকার নানা ধরনের বডির যে ইনভলভমেন্ট, বাইরের যে বিষয়ের ইনভলভমেন্ট, সবকিছু মিলিয়ে সরকারের ভাবমূর্তিও তো কিছুটা, এখানে দুটো ব্যাপার আছে। সরকার ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, আবার উঠেওছে। আমি বলবো কোন দিক থেকে উঠেছে আপনাকে আমি বলি। ডক্টর ইউনূস একজন খুবই ক্ষমতাবান, ইনফ্লুয়েন্সিয়াল এবং বিশাল স্ট্যাচার একজন মানুষ, কিন্তু সেই মানুষ যখন আইনের ঊর্ধ্বে উঠতে চাইলেন, সরকার
কিন্তু আওয়ামী লীগ না, সরকার কিন্তু এদেশের মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত একটা সরকার, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, মানে এই সরকার দেশকে রিপ্রেজেন্ট করছে। তার দায়িত্ব হচ্ছে আইনের প্রয়োগ করা। আইনের প্রয়োগ করতে যে যখন সেটাকে ফাইট ব্যাক করলেন একজন ইন্ডিভিজুয়াল, এবং সরকার ভার্সেস দেশ ভার্সেস একজন ইন্ডিভিজুয়াল হয়ে গেল, তখন সেই ইন্ডিভিজুয়াল যখন বাইরের বিভিন্ন শক্তির মাধ্যমে শক্তি প্রয়োগ করে আমাদেরকে পরাভূত করার চেষ্টা করলেন, সেখানে সরকার আত্মসমর্পণ না করে ডিফাই করলো, প্রতিহত করলো, করে যে আইনের প্রয়োগ করলো, করে দেখালো, সেটি কিন্তু আমাদের মান মর্যাদা বাড়িয়েছে তৃতীয় বিশ্বে। সেই দিক থেকে যদি আপনি দেখেন এটি একটি। কিন্তু এখানে অনেক ধরনের প্রোপাগান্ডা হয়েছে, সেই প্রোপাগান্ডার কারণে হয়তো বিভিন্ন লেখালেখি হয়েছে, অর্গানাইজড আর্টিকেল লেখা হয়েছে ওয়ার্ল্ডে বিভিন্ন ম্যাগাজিনে বা হোয়াট এভার। বাট আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি, এক হচ্ছে ডক্টর ইউনূস সম্মানী মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং গোটা বিশ্বে তার খ্যাতি আছে, নাম আছে, এবং আমিও খুবই গর্বিত বোধ করেছিলাম উনি যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন। একই সাথে আমি মনে করি নো ওয়ান শুড বি অ্যাবভ দ্য ল, এভরিওয়ান হ্যাজ টু বি উইদিন দ্য ল। ল এবং দেশ এবং গণতন্ত্র এবং গণতান্ত্রিক ভাবে ইলেক্টেড সরকার শুড বি বিয়ন্ড এনি ইন্ডিভিজুয়াল। যে গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ সংশোধনের যে উদ্যোগটি নিয়েছে মন্ত্রিসভা বা যে অনুমোদনটি দিয়েছে, এটা আসলে আইনের শাসন নিশ্চিত করারই একটি পদক্ষেপ। হ্যাঁ, এখন যদি পরিচালনা পর্ষদের মাধ্যমে বলা হয়, তো এটি তো একটি ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে হচ্ছে। এখানে আপনি খেয়াল করেন একটু, আমরা কিন্তু অনেক সময় ইনডেপথ জিনিসগুলো দেখি না। এখানে গভর্নমেন্টের দিক থেকে ইনিশিয়েটিভ যেগুলো নেওয়া হচ্ছে, নিয়ম নীতির মধ্যে নিয়ম নীতি প্রয়োগ করার প্রচেষ্টা, আর অন্য দিক থেকে যেটি হচ্ছে সেটাকে ভেঙে ব্যক্তিগত স্ট্যাচার এবং ব্যক্তিগত ইনফ্লুয়েন্সকে খাটিয়ে তার ঊর্ধ্বে থাকার প্রবণতা, এই দুইটার লড়াই চলছে। কিন্তু এটা আমরা খেয়াল করছি না অনেকে। সেই লড়াই আমাদের কোথায় থাকতে হবে? আমাদের একটি বিষয় আমাদেরকে একটু মানে চিন্তায় বা বিবেচনায় রাখতে হয় যে ডক্টর ইউনূস নিজেও কিন্তু শুধু একজন ব্যক্তি আর না, তিনি নিজেও প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। এই বিষয়টিও দ্যাট ইজ ট্রু, বাট when it comes to law, no one is above the law. That is in the US or anywhere else. আপনি এখন প্রতিষ্ঠান হয়ে উঠেছেন নেলসন ম্যান্ডেলা, তার মানে কি আপনি অ্যাপ্রুভ করবেন তাকে আইনের বাইরে কিছু করতে? সাউথ আফ্রিকায় করবে? তো সেই জায়গা থেকে আমি বলছি ডক্টর ইউনূসকে আমরা শ্রদ্ধা করতে চাই, সম্মান দেখাতে চাই, এবং ওনাকে নিয়ে আমরা প্রাউড ফিল করতে চাই। বাট অ্যাট দ্য সেম টাইম কোন মানুষ ইন্ডিভিজুয়াল যখন দেশের ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে, সরকার এবং গণতন্ত্রের ঊর্ধ্বে, নিয়মের ঊর্ধ্বে উঠার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমাদের সেইখানে আমাদের মনে হয়। এখানে একটা প্রশ্ন আপনার কাছে, যে ডক্টর ইউনূসকে দিয়ে যখন প্রধান বিরোধী দল একটা স্ট্যান্ড নেন, তখন এই ইস্যুটি কিন্তু এটি রাজনীতিকরণ হয়ে দাঁড়ায়। এই রাজনীতিকরণ হওয়ার ব্যাপারটিকে কোয়েশ্চেনটা করি, আমি জানি সবাই দেখছে। ডু ইউ থিংক যে প্রধান বিরোধী দল ডক্টর ইউনূসকে ট্রাস্ট করেন বা আসলে খুব একটা সিম্প্যাথি আছে? না, আমি জাস্ট ট্রাইং টু ক্যাপিটালাইজ অন দ্য সিচুয়েশন, দ্যাটস ইট। ডক্টর ইউনূসকে এবং ডক্টর ইউনূসের যে রোল ডিউরিং দ্য 1/11 এর সময় বিভিন্ন কারণে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিএনপি বা ইভেন খালেদা জিয়া যে খুব সেই রোলগুলোকে পছন্দ করেছিলেন, নট নেসেসারিলি। অন দ্য টপ অফ দিস আপনাকে বলি, খালেদা জিয়া একটা চমৎকার মন্তব্য করেছিলেন ডক্টর ইউনূসের নাম উল্লেখ না করে, তাকে ইন্ডিকেট করে। সাভারে কিছুদিন আগে জাফরুল্লাহ সাহেবের যে এনজিওর যে বেশ কিছু গণস্বাস্থ্য কেন্দ্রের যে কিছু অনুষ্ঠান হলো, ডক্টর ইউনূস যে পলিটিশিয়ানদের কিন্তু সমালোচনা করেছিলেন, হয়তো ওনার পয়েন্ট অফ ভিউ থেকে যৌক্তিকভাবে, এবং উনি নতুন প্রজন্মের কাছে ওনার আশা এবং আকাঙ্ক্ষার জায়গাটি তুলে ধরেছিলেন। খালেদা জিয়া চমৎকারভাবে একটি কথা বলেছিলেন যে যারা রাজনীতির কঠোর পথ থেকে, সেফ ডিস্টেন্সে থেকে, নিরাপদ দূরত্ব থেকে অনেক ভালো ভালো কথা বলেন, তাদেরকে আহ্বান জানাতে চাই, এই কঠিন পথে আসুন, এই ত্যাগ তিতিক্ষার রাজনীতিতে এসে কঠিন পথ বেছে নিয়ে দেশের জন্য কিছু করার চেষ্টায়। হ্যাঁ, তো এটি কিন্তু খালেদা জিয়া অ্যাজ এ পলিটিশিয়ান, যিনি রাজনীতিবিদ হয়ে উঠেছেন তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এই কথাটি কিন্তু চমৎকার কথা বলেছিলেন। তো সেই জায়গা থেকে আমি বলি, আমি একেবারে নিরপেক্ষভাবে, অবজেক্টিভ ভাবে পুরো বিষয়টি দেখতে চাই। ডক্টর ইউনূসকে সম্মান করতে চাই, উনি ওনার সম্মানের জায়গায় থেকে আইনের ঊর্ধ্বে উঠতে না চেয়ে, দেশকে ছোট, ওনার চেয়ে নিজের চেয়ে ছোট না ভেবে উনি যদি কাজগুলি করেন, এটি একটি, এবং আইনের মধ্যে থেকে। একই সাথে গভর্নমেন্টের দিক থেকে আমি মনে করি যে দিস ইজ এনাফ অফ দিস, আমরা এক ধরনের সমঝোতার মধ্যে চলে আসলে ভালো হয় মনে হয়। আমরা কথা বলবো আরো কয়েকটি বিষয়ে, বিরতির সময় হয়ে এসছে, বিরতির পর ফিরে এসে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে উত্তাল অবস্থাটি, যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। নিশ্চয়ই কথা বলবো নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার নিয়ে যে বিতর্কটি চলছে, যার প্রেক্ষিতে খালেদা জিয়ার একটি মন্তব্য করেছেন। এই প্রসঙ্গগুলি নিয়ে কথা বলবো, তার আগে যাচ্ছি বিরতিতে। প্রিয় দর্শক, সময়ের আজকের অতিথি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতের সঙ্গে আমরা আবার কথা বলছি। তার সঙ্গে আপনি কথা বলছিলেন গ্রামীণ ব্যাংক বিষয়ে, গ্রামীণ ব্যাংক ইস্যুতে সরকারের অবস্থান, গ্রামীণ ব্যাংক ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, এই বিষয়গুলি নিয়ে কথা হয়েছে। তখনই বলেছিলাম যে আমরা ফিরে এসে কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে, আমরা কথা বলবো নির্দলীয় বা তত্ত্বাবধায়ক
বিতর্ক বা অন্তর্বর্তী যাই বলেন এই নিয়ে সৃষ্ট বিতর্ক এই বিষয়ে প্রথমে একটু কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যে আপনি খেয়াল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কিছুদিন আগে একবার পরিস্থিতি কি বলা এটাকে আমি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পেসিফিক মন্তব্য না করে পাশাপাশি বুয়েটের বিষয়গুলি ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প অল্প করে দানা বেঁধে হচ্ছে। আমি একটু ব্রডার পার্সপেক্টিভ থেকে জিনিসটা দেখতে চাই। সেটি হচ্ছে শিক্ষাঙ্গনের পরিবেশ এটি হতে পারে না। আমি নিজেও দেশের বাইরে পড়েছি কিছুদিন, বিভিন্ন ইউনিভার্সিটিতে ভিজিট করেছি, দেখেছি, এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলির সাথে তো বিভিন্নভাবে পেশাগত কারণে যোগাযোগ এবং সব এই বিষয়গুলি আছে। বন্ধু বান্ধব আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, ছাত্র অবস্থা থেকেই বন্ধু বান্ধব ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিশ্বের স্টুডেন্ট ছিল। এই যে পরিবেশটা না, এটা কিন্তু একেবারেই ম্যাচ করে না। একটা ইউনিভার্সিটি পরিবেশ এটি হতে পারে না। কি মনে হয় সংকটের কারণটা কোন জায়গায়? আমার একটা জিনিস যেটি মনে হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এসে এই সংকটটা আমরা দেখি না। না, একেবারে আমার যেটা মনে হয় যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি তো খুবই নতুন, আসলে 18, 19, 20 বছর বয়সের চেয়ে বেশি তো না, মানে সবচেয়ে পুরনোগুলো। এটি ধীরে ধীরে বিকশিত হচ্ছে এবং আমি মনে করি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি যথেষ্ট ম্যাচিউরড হচ্ছে এবং বেশ সাকসেসফুলি এগিয়ে যাচ্ছে বাংলাদেশে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি হচ্ছে ট্রু সেন্সে মানে সবচেয়ে ম্যাচিউরড বিশ্ববিদ্যালয় যেগুলো। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের জন্মের পেছন থেকে শুরু করে এদেশের রাজনৈতিক বড় সংগ্রামে পাবলিক ইউনিভার্সিটিগুলির বড় ভূমিকা ছিল। আমরা সেগুলি আমরা ওন করি, আমরা সেগুলি নিয়ে গর্ব বোধ করি, কিন্তু এই ধরনের যে পরিস্থিতি তৈরি হয় সেখানে আমার যেটি মনে হয় কি, কোনো কিছু তো পূর্ণাঙ্গভাবে সমাজ এবং দেশ তার বাইরের কিছু বিচ্ছিন্ন কিছু বিষয় নয়। আমার মনে হয় যে আমরা ধরেন আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন বা গণতান্ত্রিক ম্যাচুরিটি বলেন বা ওভারঅল মানে সিভিলাইজেশন বা আমাদের মনস্তাত্ত্বিক ম্যাচুরিটির কথা বলেন, সামাজিক বা ন্যাশনাল সাইকির কথা বলেন, সেগুলো যে উন্নত হচ্ছে, প্রগ্রেস হচ্ছে, তার যে স্তরে আমরা এসে দাঁড়িয়েছি, সেইখানে মনে হয় এখনো এই সিমটমসগুলি থাকবে। এটা কিন্তু গ্র্যাজুয়ালি আমরা এটা ম্যাচিউরড হতে হতে এগুলো আস্তে আস্তে ঝরে পড়বে। তো সেই জায়গা থেকে আমি অতটা প্যাসিমিস্টিক না। আবার আমি একই সাথে মনে করি আমাদের এক্সট্রা এফোর্ট দেওয়া দরকার, যে কারণগুলি খুঁজে বের করা এবং সবকিছুকে একটা ডিউ প্রসেসের মধ্যে আনতে হবে। আপনার কি মনে হয়, আপনাকে যদি সরাসরি প্রশ্ন করি যে 2-3টি স্পেসিফিক কারণ আপনার কি মনে হয়? এখানে না আমি স্পেসিফিক কারণ খুঁজবো না, আমি ব্রডার সেন্সের কারণটা আমি যেটি বললাম যে দেখুন রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত এবং কোন্দল, যার অবশ্য আরো ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ইভেন গণমাধ্যমের কর্মীদের মধ্যে আমরা খুব নিকট অতীতে কি দেখলাম, ছাত্রদের মধ্যে কোন্দল, ছাত্র শিক্ষক এবং শিক্ষক ভাইস চ্যান্সেলর শিক্ষক, এই জায়গাগুলি আমার মনে হয় আমরা ওই যেটি বললাম যে গণতন্ত্র বলেন, ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন, সিভিলাইজেশন বলেন, তার এই ম্যাচুরিটির যে স্তরে এই মুহূর্তে আছে, আমরা তো পূর্ণাঙ্গরূপে উচ্চ শিখরে পৌঁছে যাইনি, সেই স্তরে মনে হয় এই জিনিসগুলো এখনো কিছুটা থাকবে। বাট একই সাথে আমি মনে করি, কারণ আমাদের নিকট অতীতটা কি দেখেন, আমরা কিন্তু এই যে এই সংক্ষুব্ধ হওয়ার যে বিষয়, আমরা পরাধীন ছিলাম, গণতন্ত্রের বাইরে ছিলাম, গণতন্ত্রে আসার পরও গণতন্ত্র বারেবার চুরি হয়ে যায় অবস্থায় ছিলাম, তো বারেবার আমরা প্রতিবাদী হয়ে উঠেছি। তো সেইখান থেকে একটা স্টেবল সিচুয়েশনে যে আমরা যাব, যে স্টেবল সিচুয়েশনের মধ্যে গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে সবকিছু ডিউ প্রসেসে সলভ হবে, সমস্যা থাকবে না তা নয়, পৃথিবীর সব দেশে সমস্যা আছে, কিন্তু সলভ হওয়ার প্রসেসটা কি হবে, এরকম নাকি একটা ডিউ প্রসেস নিয়মের মধ্যে, সেই জায়গায় আমাদের গ্র্যাজুয়ালি যেতে হবে। এবং কোন সমস্যা কিন্তু একটা জিনিস, কিন্তু বারবার অস্থিরতা, বারবার বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়া, সেটি বলছি, কোন সমস্যা কিন্তু একটা লিনিয়ার ইকুয়েশনে ফেললে হবে না, দেয়ার মেনি আদার মাল্টিপল ফ্যাক্টর ইনটু ইট। আমরা কিন্তু এই আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে দেখছিও যে একবার এক এক ধরনের সমস্যা নিয়ে অস্থিরতা তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি, এখানে আমাদের একটু সতর্কভাবে সবাইকে কন্ট্রিবিউট করতে হবে। আমি মনে করি যে সব সমস্যাগুলোকে একটা ডিউ প্রসেসের সমাধানের পথে এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে, গণমাধ্যমে বলেন, মানে শিক্ষার ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাই একটা তত্ত্বাবধায়ক বা নির্দলীয় বা অন্তর্বর্তী যে বিষয়টি, এটিও কিন্তু আরেকটি ব্যাপার যেখানে আমরা দেখেন কোথায় জানি ঝুলে আছি, মানে সলভ হচ্ছে না। আপনি দেখেছেন আমাদের শিরোনামে ছিল যে আবারও উনি বলেছেন যে না, তত্ত্বাবধায়কের জায়গাতেই হলে আমরা আছি। সবকিছুর মধ্যে কিন্তু একটা পজিটিভ জিনিস আছে। আমি যেটি দেখি, প্রথমে কি হলো, আমরা স্বাধীন করলাম দেশ, স্বাধীন করার পরে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকার প্রচেষ্টা নিলাম এবং হুট করে আমরা সামরিক শাসন আসতে দেখলাম এবং দীর্ঘদিন সামরিক শাসনের মধ্যে থাকলাম, সংগ্রাম লড়াই করে আমরা আবার গণতান্ত্রিক প্রক্রিয়া বা নির্বাচনের মাধ্যমে দল বদলের প্রক্রিয়ার মধ্যে আমরা আসলাম। তারপরে এসে আমরা আবার দেখলাম যে গণতান্ত্রিক আন্দোলনে যে দলগুলো অংশগ্রহণ করেছে, স্পেশালি 91 to 96 যে সরকার ছিল, বিএনপি তো অবশ্যই তার আগে এই গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্রের সংগ্রামে পার্টিসিপেট করেছে, কিন্তু তারা আবার
ক্ষমতায় এসে মাগুরার মতন একটি ইলেকশনের এক্সাম্পল ক্রিয়েট করলো, যার ফলে আবার দেখা গেল যে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, এবং তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা উদ্ভট বাট ওই কনটেক্সটে ওই বাস্তবতায় প্রয়োজনীয় একটি বিষয় আমরাই আবার আবিষ্কার করলাম, এবং সেটার মধ্য দিয়ে আমরা তিনটি টার্মে আবার থাকলাম। থাকতে যে আমরা আবার নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হলাম, ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে আমরা গেলাম। কিন্তু দেখেন একবারে সর্বশেষ অভিজ্ঞতা আমাদের, দেখেন সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে এই যে 111 যে বিষয়টি। তার আগে আপনি খেয়াল করে দেখেন লতিফুর রহমান সাহেবের এই বিষয়টি নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছিল, সেখানে যখন এটাকে আমি অচল অবস্থা বলবো না, কিন্তু আমি এটাকে প্রগ্রেস বলবো। কোন দিক থেকে আমি বলি, দেখেন গ্র্যাজুয়ালি কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন স্তরে আছি আমরা কিন্তু আস্তে আস্তে এগুচ্ছি। আমরা তত্ত্বাবধায়ক সরকার আবিষ্কার করলাম, এখন আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার থেকে বের হয়ে যাচ্ছি। বেরো কি পিছিয়ে যাচ্ছি না, এগিয়ে যাচ্ছি। কোন সেন্সে? যে গণতন্ত্র উচ্চ শিখরে পৌঁছতে হলে আপনার অবস্থান তো মহাকাল, আপনি যে জায়গা থেকে দেখছেন, বড় এক্সপেক্ট থেকে দেখছেন, কিন্তু সাধারণ মানুষ যখন রাজনৈতিক যে অস্থিরতা হয় তার শিকার সাধারণ মানুষ হয়, তখন এই দিনগুলি খুব বড় হিসাবে জায়গায় আমি ন্যারো ডাউন করে নিয়ে আসছি আপনার সুবিধার্থে। দেখুন কিভাবে আমি বলছি জিনিসটি, যে গণতন্ত্র উচ্চ শিখরে পৌঁছতে গেলে গণতান্ত্রিক রাষ্ট্রগুলি যেভাবে পরিচালিত হয় এবং নির্বাচন যেভাবে হয়, যে চলমান সরকার যেটি থাকে তার অধীনে সে এই নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে চলে আসে, দলীয় সরকার, এবং তার অধীনে নির্বাচনটি হয়। কিন্তু এমন একটি প্রসেস তারা তৈরি করে ফেলেছে যার মাধ্যমে ম্যানিপুলেশনের স্কোপ থাকে না, নিরপেক্ষ এবং ক্রেডিবল ইলেকশন হয়, যেটা সবাই গ্রহণ করে। আমরা কিন্তু সেই জায়গায় ওই অর্থে পৌঁছতে পারেনি বলেই তত্ত্বাবধায়ক এনেছে, এবং গত 3টি টার্মের মধ্য দিয়ে কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে, বাস্তবতা পরিবর্তন কিছুটা ঘটেছে। দেখুন আপনি ভোটার লিস্ট এখন অনেক পরিচ্ছন্ন হয়েছে, ভোট ব্যালট বাক্স সেটি কিন্তু অনেক সেমি ট্রান্সপারেন্ট একটি ব্যালট বাক্স। তারপর আপনি দেখুন ইলেকট্রনিক মিডিয়াগুলো একটা অপরিসীম অবদান। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সর্বশেষ যে রূপরেখাটি দিলেন, সে ব্যাপারে আপনার মন্তব্য সংক্ষেপে জানান। সেখানেই আমি আসতে যাচ্ছি এই মাধ্যমে। তো ইভেন্চুয়ালি এসে দেখুন আমরা কিন্তু যাব সেই জায়গায় যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তার অধীনে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় থাকলে তার অধীনে নির্বাচন হবে, কিন্তু নির্বাচন ক্রেডিবল এন্ড গ্রহণযোগ্য হবে। সে জায়গায় পৌঁছানোর সময় হয়তো আসেনি, আমরা ট্রানজিশনে আছি। এখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থেকে আমরা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকারের একটি কনসেপ্টে যাওয়ার ট্রানজিশনের মধ্যে এখন আলোচনা, যদিও আপনার রিজেক্ট করছে বিএনপি, আওয়ামী লীগ কিন্তু আপনার দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে তারা কিন্তু শিফট করেছে, একটা কম্প্রোমাইজ টেন্ডেন্সি। কিন্তু বিষয়টি সমাধানে আসতে হলে যেটি সবচেয়ে বেশি জরুরি দরকার, আলোচনা। রাজনীতিতে আপনার সংলাপ একটি বড় টুলস, কিন্তু আপনার কি মনে হয় যে আমাদের এই প্রধান দুই দলের বিভিন্ন অভিজ্ঞতা আছে, তাদের বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আছে, সরকারি দলে থাকার অভিজ্ঞতা আছে, কিন্তু তাদের কি সমঝোতায় পৌঁছার সক্ষমতা বা দক্ষতা কি আছে? সংলাপে কোথায় হচ্ছে আপনি আমাকে বলেন তো। না, সম্ভাবনা জায়গা থেকে আমি আসছি সেখানে। এই যে ছাত্রদের মধ্যে, শিক্ষক ছাত্র সব জায়গায় কোথাও তো সংলাপ হচ্ছে না, গণমাধ্যমে সংলাপ হচ্ছে না, মারামারি হয়ে যাচ্ছে। আমাদের সমস্যা একদম তো এই জন্য রাজনীতিতে আপনি এত সহজে সংলাপ আশা করা যাবে না, বাট আমাদেরকে এখানে খুব ক্যাটালিস্টের দায়িত্ব নিতে হবে, সংলাপে বাধ্য করতে হবে প্রত্যেকটি দলকে, যে আমরা এই ধরনের সংঘাতের রাজনীতি চাই না, আমাদের গ্র্যাজুয়ালি এখান থেকে বের হয়ে ম্যাচুরিটির দিকে যেতে হবে। আপনার বক্তব্য এই অন্তত আমরা যে জায়গা থেকে দেখছি এই বিষয়টিকে, বলতেই হয় যে খুবই আশাবাদী আপনি। অফকোর্স, তো আমরা সেই আশাবাদ রাখবো, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাজনীতি সবই সামনের দিকে যাবে, সেই আশাবাদ আমাদের থাকবে। মোহাম্মদ আরাফাত, আপনাকে ধন্যবাদ থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে এই সময়।